ভারতের স্বাধীনতার পর তৈরি হয়েছিল সংবিধান এবং সেই সংবিধানের বিভিন্ন ধারায় মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নমিনি। আপনি জানেন একটা পরিবারে 8 জন সদস্য থাকলে কে নমিনি হতে পারেন? 8 জনই কি নমিনি হতে পারেন? না, 8 জনের মধ্যে 3 জন নমিনি হতে পারেন। আপনি কি জানেন যে বাবা মায়ের মৃত্যুর পর সেই সম্পত্তির অধিকারী নমিনি হন? আপনি কি জানেন যিনি নমিনি হয়েছেন তিনি সমস্ত সম্পত্তির অধিকারী? আপনি কি জানেন একই পরিবারে দাদা এবং 3 ভাই বোন যদি থাকে, বড় ভাইয়ের মৃত্যুর পর যদি তিনি বিবাহিত না হন, সেই সম্পত্তির অধিকারী কি তাহলে ভাই বা বোন হবেন? না, নমিনি যাকে করে গেছেন তিনি সমস্ত সম্পত্তির অধিকারী হবেন। আপনি কি এটা জানেন যে এই নমিনি সমস্ত সম্পত্তির শেষ কথা নন? আপনি কি জানেন যে সম্পত্তি যিনি নমিনি তাকে বিভিন্ন সময় এই সম্পত্তির বন্টন করে দিতে হবে? আপনি কি জানেন জীবন বীমা থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের যে নমিনি, সেটা দাদা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে বা বাবা হতে পারে। এই সম্পত্তির অধিকারী তাহলে কে? বাবার মৃত্যুর পরে মা নমিনি থাকেন, তাহলে মা কি সমস্ত সম্পত্তির অধিকারী? যদি মা বর্তমান না হয় তাহলে বড়দা যার নামে নমিনি রয়েছেন, যিনি নমিনি রয়েছেন তিনি কি তাহলে সমস্ত সম্পত্তি পেতে পারেন? বাকি ভাই বোনরা কি তাহলে সেই নমিনির কাছ থেকে ছিটে পোটা সম্পত্তি পাবেন না? কি বলছে ভারতবর্ষের আইনি ব্যবস্থা, কি বলছে আদালত? এইরকম একাধিক মামলা রয়েছে যে মামলায় আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্ট, বম্বে হাইকোর্ট থেকে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ হাইকোর্টগুলো তারা কি রায় দিয়েছেন এই নমিনি প্রসঙ্গে? আপনি কি জানেন যে নমিনি তার ভূমিকা কি? কেন নমিনি করা হয়? কেন পরিবারের সব সদস্য, বাবা মা, ভাই বোন যারা থাকেন, বাবা মা যে ডিপোজিটগুলো করে যান সেই ডিপোজিটে কেন একজন নমিনি রাখেন? কেন ব্যাংক বলে একজন নমিনি রাখতে? আচ্ছা, যদি নমিনি রাখার কোনো কেউ না থাকে, নমিনি করার মতো যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি হবে না? যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তার নমিনি কে হবেন আপনি জানেন? এই যাবতীয় প্রশ্নের উত্তর আমরা খুঁজেছি এবং খুঁজে পৌঁছে গিয়েছিলাম কোর্ট চত্বর পর্যন্ত, এবং সেই কোর্টে আইনজীবীরা কি বলছেন, এই নমিনি, যে নমিনি তিনি যদি মনে করেন সমস্ত সম্পত্তির অধিকারী তিনি, আদতে কি তাই? নাহলে পরিবারে বাকি যারা সদস্য রয়েছেন তারাও সেই সম্পত্তির অংশীদার। এই যাবতীয় প্রশ্নের উত্তর আমরা খুঁজেছি এবং সেই উত্তরে কি বলছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শুনুন। এই নমিনেশন মানে হচ্ছে যে টাকাটা তাকে ডিসবার্স করা হবে এবং এরপরে কিন্তু সাকসেশন অ্যাক্ট আছে এবং সেখানে যে মারা যাচ্ছে তার যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যারা যারা শেয়ার হোল্ডার তাদেরকে কিন্তু এই টাকাটা ডিসবার্স করতে হবে। তার মানে এই নয় যে নমিনি মানেই হচ্ছে সে 100% অ্যাবসোলুট তার রাইট আছে আর অন্য কেউ কিন্তু টাকাটা পাবে না, এটা কিন্তু একদমই নয়। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা পরিষ্কার, যদি কেউ মনে করে থাকে যে নমিনেশন বা নমিনি করা হয়েছে মানেই সে 100% সেই যে অ্যামাউন্টটা সে মালিক, সেটা কিন্তু একদমই নয়। যে ইন্স্যুরেন্স যে করছে তার মৃত্যুর পর তার যে টাকাটা, সেই টাকাটা যাতে আইডেল না হয়ে, যেমন টাকাটা যাতে ইমিডিয়েটলি ডিসবার্স করা যায়, তার জন্যই কিন্তু এই নমিনেশনটা করা হয়েছে, শুধু তাদের সুবিধার জন্য। যারা লিগেল হিয়ার্স সে নমিনির এগেনস্টে কিন্তু সে কেস ফাইল করতে পারে এবং সেখানে সে টাকাটা রিকভারি করতে পারে। আর ক্রিমিনাল অফেন্সের যে তাদের সাথে চিট করা হয়েছে, টাকাটা আত্মসাৎ করা হয়েছে, তার জন্য তার এগেনস্টে তারা ক্রিমিনাল প্রসিডিংও ইনিশিয়েট করতে পারে। এই নমিনি কি মানে কোনো বাবার তার 4টে সন্তান, তার মধ্যে একজনকে নমিনি করে দিল যা আরবিআই নিয়ম অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে বাকি 3 জন কি এই সম্পত্তির সমান অধিকারে পাবেন? না যাকে নমিনি করে গেছেন তিনি একমাত্র সেই সম্পত্তির উত্তরাধিকারী?
কি বলবেন? দেখো, এখানে একটা বিষয় খুব পরিষ্কার, যেটা হচ্ছে এটা আমাদের যে অ্যাসেট আছে বা যে সম্পত্তি আছে, সেখানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিন্তু যেটা ইনভেস্টমেন্ট বা যেটা লিকুইড ক্যাশ বা যেটা ব্যাংকিং সেক্টরে যেটা রাখা থাকে বা যেটা ইন্স্যুরেন্স বা এলআইসি, ব্যাংকে যে টাকা গচ্ছিত থাকে, যে যেটা ফিক্সড ডিপোজিট থাকে, এইসবের ক্ষেত্রে কিন্তু এই নমিনেশনটা প্রযোজ্য। এখানে কোনো জমি বা বাড়ি এরম ক্ষেত্রে কিন্তু এই নমিনেশনটা প্রযোজ্য নয়। 1985-এ এই নমিনেশন যে রুলস, সেই রুলসটা এসছে ব্যাংকিং রুলস অনুযায়ী। সেখানে ফর দ্য স্মুথ রানিং অফ দ্য বিজনেস অফ ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলোর ক্ষেত্রে যাতে স্মুথ রানিং হয়, কারণ আমরা দেখেছি যে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যারা লিগ্যাল হিয়ার্স, তারা এই যেটা ফিক্সড ডিপোজিট বা যেটা শেয়ার, যেটা ব্যাংকে ইনভেস্ট হয়ে থাকে, বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট হয়ে থাকে, বা যেটা সার্টিফিকেট কেনা থাকে, সেগুলো নিয়ে একটা তাদের মধ্যে যে ডিসপিউট হয়, সেটা কিন্তু কোর্ট অবধি গড়ায় এবং সেই টাকাটা কে পাবে সেটা নিয়ে দীর্ঘদিন ধরে তার শুনানি চলে এবং কোর্টে সেটা দীর্ঘদিন ধরে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে চলে। তাতে কিন্তু এই যে ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর, তারা কিন্তু এফেক্টেড হয়। সেজন্য এই যে ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর বা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলোতে যাতে এই ধরনের কোনো একটা এফেক্ট না হয়, এবং অনেক ক্ষেত্রে সেখানে দেখা যায় তাদেরকেও জড়িয়ে দেওয়া হয় যে টাকাটা কে পাবে এবং লিগ্যাল ইয়ার্সের মধ্যে কীভাবে টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে, সেই কনসেপ্টটাকে বা সেই যে ব্যাংকিং সেক্টরতে তাদের যে এই যে লিগ্যাল ডিসপুটটাকে অ্যাভয়েড করার জন্য এই ব্যাংকিং নমিনেশন রুলস 1985-এ কেম ইনটু ফোর্স। সেখানে কি হয় যে ইনভেস্টার বা যে একটা ইন্স্যুরেন্সে যে তার লাইফটাকে ইনসিওর করাচ্ছে, সে একজনকে নমিনেশন বা একজনকে নমিনি ঠিক করে, এবং নমিনি ইজ দ্য কাস্টেডিয়ান। মিনস হচ্ছে এবং তাকে একজন হিসাবে দেখা হয় কি, যে একজন ডিসবার্সিং হিসাবে দেখা হয়, যে একটা অ্যামাউন্ট যদি কোনো জায়গায় গচ্ছিত থাকে এবং সেই টাকাটা যখন একজন মারা যায় এবং সেই টাকাটা যখন রিলিজ হয় বা টাকাটা সেই নমিনি যাকে করা থাকে তাকে এই টাকাটাকে ডিসবার্স করা হয়। এবং যারা লিগ্যাল হিয়ার্স, তারা কিন্তু তাদের যে অ্যাজ পার হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যে পরিমাণ শেয়ার পাওয়া, তার যার অংশ পাওয়ার কথা, এই যে নমিনি, তাকে কিন্তু সেইভাবে টাকাটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে লিগ্যাল ডিসপিউট, যে লিগ্যাল একটা প্রসিডিওরের মধ্যে টাকাটা রিকভারি করছে, বা যারা লিগ্যাল হিয়ার্স, তাদের মধ্যে নিজেদের মধ্যে যাতে ডিসপিউট না হয় এবং ব্যাংকিং সেক্টর বা কোনো পোস্ট অফিস বা ইনভেস্টমেন্ট যারা এজেন্সি কোম্পানি আছে বা ইন্স্যুরেন্স সেক্টররা যাতে এফেক্টেড না হয়, তাদেরকে কোর্টে যাতে দৌড়াতে না হয়, তার জন্য তাদের যে বিজনেস, সেই বিজনেসকে স্মুথ রানিং করার জন্য এই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে, যে নমিনেশন বা নমিনি যদি কাউকে মানে করে দেওয়া হয়, তারা কিন্তু যখন একজনের বিফোর ম্যাচুরিটি ডেথ হচ্ছে বা আফটার ম্যাচুরিটি ডেথ হচ্ছে, সেখানে যে নমিনি, তাকেই কিন্তু টাকাটা ডিসবার্স করার যে প্রভিশনটা যদি থাকে, তাহলে তাকে টাকা ডিসবার্স করবে। এবং যারা হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী বা সাকসেশন অ্যাক্ট অনুযায়ী তারা যারা মালিক, তারা কিন্তু এই নমিনি যার কাছ থেকে টাকাটা রিকভারি করবে। এই যে ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর, তারা এই যে এই সুবিধাটা পাওয়ার জন্য, এবং আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে যে যারা সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যাদের টাকাটা পাওয়ার কথা, এবং তাদের মধ্যে যে ডিসপিউট থাকে যে না, তার মা বা বাবা তার কাছে ছিল, তার জন্য সে বেশি শেয়ার পাবে, এবং এই যে লিগ্যাল হিয়ার্সের মধ্যে যে ডিসপিউটটা হয়, সেটা কিন্তু একটা সিভিল ডিসপিউট, এবং সেই ডিসপিউটটা কিন্তু লং টাইম চলে। এবং সেখানে যদি দেখা হয় যে এই যে ব্যাংকিং সেক্টর বা ইনভেস্টমেন্ট সেক্টর বা ইন্স্যুরেন্স যারা কোম্পানি আছে, তাদেরকে যদি পার্টি করা হয়, তাহলে তাদেরকেও সেখানে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হয় এবং সেটা কোর্ট অবধি গড়ায়। এই ধরনের যে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশন যাতে না হয়, তার জন্য কিন্তু এই যে নমিনেশন রুলস, ব্যাংকিং সেক্টর নমিনেশন রুলস বা কোঅপারেটিভ সেক্টর যে নমিনেশন রুলস আছে, বা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট সেক্টর বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই যে এই প্রসিডিওরটা বা এই রুলটা অ্যাপ্লাই করা হলে কি হয়, যে বিজনেসটা স্মুথ রানিং হয়, এবং যারা কাস্টমার, যারা ইনভেস্ট করছে, তারাও কিন্তু উইদাউট এনি হ্যারাসমেন্ট বা উইদাউট এনি লিটিগেশন তারা টাকাটা রিকভারি করতে পারে।
কিন্তু প্রশ্ন থাকছে যে বাবা, মা এবং 3 সন্তান, বাবার মৃত্যুর পরে মা হচ্ছে ফার্স্ট নমিনি, মায়ের মৃত্যুর পর মা এটা ভেবে নিয়ে আর একজনকে নমিনি করে দিল। পরিবারে তাহলে 3 জন, মা মারা যাবার পরে সেখানে হয়ে যাচ্ছে আরও ছোট, অর্থাৎ সেখানে দুটো ভাই বা 3টে ভাই থাকতে পারে, 2টো বোন থাকতে পারে, কিন্তু যে নমিনি হচ্ছে, যে তার যেহেতু এই অধিকারটা থাকছে, ব্যাংক হোক বা শেয়ার বাজার হোক, বিভিন্ন সেক্টরগুলো যেগুলো বললেন, এক্ষেত্রে টাকা পাওয়ার অধিকারী যে ফার্স্ট নমিনি যাকে করা হয়েছে, অর্থাৎ আমি যদি মনে করি যে আমার বাবা আমাকে নমিনি করে গেছেন, আমার আরও 3টে ভাই বোন রয়েছে, কিন্তু যেহেতু আমাকে নমিনি করে নিয়েছে, তাই এই টাকাটার সম্পূর্ণ অধিকারী তাহলে তো আমি, কারণ আমার ভাই বোনকে তো আর নমিনি করেনি। কারণ সাধারণ মানুষের পরিষ্কারভাবে এইটুকুই বুঝে নিতে চাইছে যে আমাকে যখন নমিনি করেছে, বাবার সম্পত্তির যে মালিক, মানে এই আর্থিক দিক থেকে, জমি জমা নয় কিন্তু আর্থিক দিক থেকে ব্যাংকে গচ্ছিত টাকা, সেইটার সম্পূর্ণ মালিক হচ্ছে আমি। আমার ভাই বোনরা তারা কিন্তু নমিনি নয়। এক্ষেত্রে বাকি ভাই বোনরা তারা কি করতে পারে, এবং আদৌ কি যেহেতু আমাকে নমিনি করেছে আমি তার মালিকানা, আমি সেই টাকাটাকে এনজয় করব, এরম কি কোনো ব্যাপার রয়েছে? সংবিধান কি সেটা বলছে, আইন বলছে? দেখো, প্রথমে আমি যেটা বললাম যে নমিনি মানেই কিন্তু এই নয় যে যে টাকাটা ম্যাচিওর হবে বা যে টাকাটা ডিসবার্স হবে তার অ্যাবসোলুট তারই পাওয়ার কথা বা সেই পুরোটাই পাবে, এটা কিন্তু নয়। এটা হচ্ছে যে নমিনেশন বা নমিনি যেটা করা হয় সেটা হচ্ছে যে টাকাটা ইনভেস্ট করা আছে বা যে টাকাটা ব্যাংকে আছে বা টাকাটা কোনো জায়গায় রাখা আছে বা শেয়ার সার্টিফিকেট, এই নমিনেশন মানে হচ্ছে যে টাকাটা তাকে ডিসবার্স করা হবে। এবং এরপরে কিন্তু সাকসেশন অ্যাক্ট আছে, এবং সেখানে যে মারা যাচ্ছে তার যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যারা যারা শেয়ার হোল্ডার তাদেরকে কিন্তু এই টাকাটা ডিসবার্স করতে হবে। তার মানে এই নয় যে নমিনি মানেই হচ্ছে সে 100% অ্যাবসোলুট তার রাইট আছে আর অন্য কেউ কিন্তু টাকাটা পাবে না, এটা কিন্তু একদমই নয়। নমিনি মিনস হচ্ছে যে ব্যাংকিং সেক্টর বা যেখানে ইনভেস্ট করা আছে তারা টাকাটা তাকে ডিসবার্স করবে, এবং তার কাছে টাকাটা যদি যখন ডিসবার্স হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকাটা যাবে, সে হিন্দু সাকসেশন অ্যাক্ট বা যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যে যাদের লিগেল ইয়ার্স যারা আছে তারা সেখানে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট করবে। এখানে একটা জিনিস দেখা যায় যে এই যে আমাদের যে সার্ভিস যারা হোল্ডার আছে এবং তাদের ক্ষেত্রে যে ম্যান্ডেটরি আছে ওয়াইফকে তারা নমিনি করতে হবে, সেক্ষেত্রে কি হয়, এখানে একটা জিনিস যেটা হচ্ছে পেনশনের যে ব্যাপারটা আছে, যে পেনশন যখন তাকে রিলিজ করা হয় তাকে ফ্যামিলি পেনশন হিসাবে যে ওয়াইফ তার নামে কিন্তু পেনশনটা অ্যালটমেন্ট হয়। ইভিন নমিনেশনের ক্ষেত্রে দেখা যায় যে যারা সার্ভিস হোল্ডার তাদের যে ডেথ বেনিফিট, আফটার ডেথ বেনিফিটে যে টাকাটা আসে তারা কিন্তু ওয়াইফের কাছে সেই টাকাটা ডিসবার্স হয়। সেক্ষেত্রে যদি দেখা যায় যে নমিনি সে কিন্তু টাকাটা উইথড্র করে যারা লিগেল হিয়ার্স তাদের মধ্যে কিন্তু টাকাটা ডিসবার্স করবে। আর ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যে ওয়াইফ তার অ্যাকাউন্টে যা ট্রান্সফার হবে, যারা পেনশন হোল্ডার যদি মারা যায় তারপরে তার ওয়াইফের কাছে তার সেই পেনশনের যে অ্যাকাউন্টটা ট্রান্সফার, এবং তার সেই ফ্যামিলির হেড হিসাবে সেখানে কিন্তু ওয়াইফ সেই পেনশনটা পাবে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা পরিষ্কার, যদি কেউ মনে করে থাকে যে নমিনেশন বা নমিনি করা হয়েছে মানেই সে 100% সেই যে অ্যামাউন্টটা সে মালিক, সেটা কিন্তু একদমই নয়। আমি আগেই বললাম যে এই যে রুলটা, যে নমিনির যে রুলসটা বা যেটা এসছে যে 1985 থেকে অ্যামেন্ডমেন্ট হতে হতে 2025-এও এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো একটা ইনভেস্টমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনেশন মাস্ট। মানে এই নমিনেশন মাস্ট মিনস হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র যারা কোম্পানি বা যাদের কাছে টাকাটা গচ্ছিত থাকবে বা যারা ব্যাংক, পোস্ট অফিস বা যারা শেয়ার হোল্ডার, শেয়ার মার্কেটিং বিভিন্ন জায়গায়, তাদের যাতে কোনো রকমভাবে কমপ্লিকেশনের মধ্যে পড়তে না হয় বা কোনো লিগেল ইস্যুতে যাদের জড়িয়ে না পড়তে হয়, এবং যাতে তাদের বিজনেসটা স্মুথ রানিং হয়, এবং যে কাস্টমার বা যারা সেই ব্যাংকিং সেক্টরে বা যেখানে ইনভেস্ট করছে তারা যেন কোনো রকমের অসুবিধার মধ্যে না হয় বা টাকাটা যাতে নির্দিষ্ট পিরিয়ডে যেন ব্লক না হয়ে যায়, তার জন্য এই রুলটা কিন্তু করা। সেখানে টাকাটা
ইমিডিয়েটলি যে নমিনি আছে তাকে ডিসবার্স করতে হবে, এবং এই যে যারা লিগেল ইয়ার্স তারা কিন্তু নমিনির কাছ থেকে এই যে টাকাটা অ্যামাউন্টটা ক্লেম করবে। তাহলে এখানে কি হচ্ছে, যারা ফিনান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টর তারা কিন্তু এই যে লিগেল ডিসপিউট বা লিগেল যে একটা অব্লিগেশন বা লিগেল একটা ঝামেলায় জড়িয়ে যাওয়া, বা তাদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছে কোর্টে কন্টেস্ট করা, বা তাদের থার্ড পার্টি হিসাবে সেখানে প্রেজেন্ট হওয়া, এই ব্যাপারটা থেকে কিন্তু তারা রিলিফ পাচ্ছে। তাহলে আমরা কি ধরবো যে দুটো দিক এখানে আছে, টু সাইড, যেটা হচ্ছে যে এক, for the smooth running of business of in financial sector or insurance company or mutual fund and share, তারা ডিউ টু স্মুথ রানিং অফ দ্য বিজনেস এই রুলটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। তাদের ক্ষেত্রে একটা সুবিধা যে শুধুমাত্র তারা যারা নমিনি হিসাবে উল্লেখ থাকবে তাদেরকেই টাকাটা ডিসবার্স করবে, এবং সেখানে এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে যে এখন বর্তমানে উইদাউট নমিনি কোনো রকম ইনভেস্টমেন্ট বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা বা কোনো রকমের শেয়ার সার্টিফিকেট বা কোনো ধরনের কোনো জিনিস কিন্তু এখন করা যায় না। এর একমাত্র কারণ হচ্ছে যে যাতে যদি যে ইনভেস্টার বা যে ইন্স্যুরেন্স যে করছে তার মৃত্যুর পর তার যে টাকাটা, সেই টাকাটা যাতে আইডেল না হয়ে, যেমন টাকাটা যাতে ইমিডিয়েটলি ডিসবার্স করা যায়, তার জন্যই কিন্তু এই নমিনেশনটা করা হয়েছে, শুধু তাদের সুবিধার জন্য। আর যারা যে ইনভেস্টার বা যারা যে মারা গেছে তার যাতে ফ্যামিলি, তাদের যে এই যে লিগেল হিয়ার্সদের যে ইস্যু, এইটাকে নিয়ে যাতে ডিসপিউট না হয় এবং সেটা যাতে কোর্ট অবধি না গড়ায়, তার জন্য নমিনি করা হয়। তাকে যাকে সে রিলায়েবল মনে হবে যে এই মানুষটাকে আমি নমিনেশন করলে বা নমিনি করে গেলে এ কিন্তু তার অ্যামাউন্টটা ঠিকমতো ডিস্ট্রিবিউট করবে, কোনো লিগেল হিয়ার্স সেখানে বঞ্চিত হবে না, তাকেই কিন্তু সে নমিনেশন করে। তাহলে বোথ সাইডে কিন্তু তারা রিলিফ পাচ্ছে। ব্যাঙ্কিং সেক্টর যারা লিগেল ডিসপিউট থেকে তারা রিলিফ পাচ্ছে, তাকে কোর্টে যেতে হচ্ছে না। আর যে ইনভেস্টার সেও সিকিউর থাকছে যে আফটার ডিমাইজ যে তার যারা লিগেল হিয়ার্স তার যে সিলেক্টেড নমিনি রিলায়েবল পারসনস, সে যে লিগেল হিয়ার্সরা যা আছে যেভাবে শেয়ার পাবে সেই শেয়ার অনুযায়ী সে টাকাটা ডিস্ট্রিবিউট করবে। এক্ষেত্রে আরেকটা লাস্ট প্রশ্ন এসে যায় যে যদি নমিনি মনে করে যে এই টাকাটা তার লিগ্যাল হেয়ার্স যারা রয়েছে তাদেরকে দেবে না, তাহলে লিগ্যাল হেয়ার্সে যারা থাকছে তারা কতটা, তাদের জায়গা থেকে তারা কতটা আইনি লড়াইয়ে সহায়তা পেতে পারে বা আইন তাদের কতটা সাহায্য করতে পারে? দেখো, তারা কোর্টে দ্বারস্থ হতে পারে, যে পার্টিকুলারলি একটা অ্যাপ্লিকেশন করে জানতে পারে যে কত টাকা সেখানে ডিসবার্স করা হয়েছে, এবং সেটা মানে স্যুট ফাইল করতে পারে সেটা রিকভারি করার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা লিগেল হিয়ার্স, এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট তাদের ফেভারেই রায় দেবে, কারণ তাদের যে রেসপেক্টিভ যে শেয়ার আছে সেই শেয়ার অনুযায়ী সেই অ্যামাউন্টটা কিন্তু তারা পাবে। এবং যে নমিনি যে টাকাটা যদি মনে করে যে আফটার ডিসবার্স দ্য হোল অ্যামাউন্ট সে আত্মসাৎ করবে, তার এগেনস্টে দুরকম কেস হতে পারে, একটা সিভিল হতে পারে এবং ক্রিমিনাল হতে পারে। এবং এই বোথ এতে যারা, কারণ ক্রিমিনাল কেসে আমরা জানি কখনো কোনো মানি রিকভারি হয় না, সেজন্য যারা লিগেল হিয়ার্স সে নমিনির এগেনস্টে কিন্তু সে কেস ফাইল করতে পারে এবং সেখানে সে টাকাটা রিকভারি করতে পারে। আর ক্রিমিনাল অফেন্স যদি তাদের সাথে চিট করা হয়েছে, টাকাটা আত্মসাৎ করা হয়েছে, তার জন্য তার এগেনস্টে তারা ক্রিমিনাল প্রসিডিংও ইনিশিয়েট করতে পারে। অর্থাৎ একটা কথা স্পষ্ট হয়ে গেল যে নমিনি যেই থাক না কেন, দাদা হোক, ভাই হোক, বোন হোক, যেই নমিনি হয়ে থাকুক না কেন, কেউ কাউকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না। বাবা বড় ছেলেকে নমিনি করে দিয়ে গেছে বলেই বড় ছেলেই সমস্ত গচ্ছিত অর্থের সে মালিক হবে, যেহেতু তাকে নমিনি করেছে। যদি এরকম ভেবে থাকেন তা সম্পূর্ণ ভুল। বড় ভাই তাকে দায়িত্ব দিয়ে গেছে বাবা, যাতে তার যারা ছোটরা রয়েছে আর তার ভাই বোন যারা রয়েছে তারা যাতে সমান অধিকার পায়, কেউ যাতে বঞ্চিত না হয়, সেই কারণেই বড় ভাইকেই নমিনি করেছে। কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে বাড়ির ছোট ভাইকেও নমিনি করে বা বোনকেও নমিনি করে, কিন্তু আইন প্রত্যেকের ক্ষেত্রেই এক। নমিনিটা মূলত ব্যাংকের সাথে, এবং যিনি ইন্স্যুরেন্স করুক বা ব্যাংকে ডিপোজিট করুন তার মিডলম্যান হিসাবেই এই নমিনি। ফলে নমিনি করেছে বলেই যে আপনি সম্পত্তির সম্পূর্ণ মালিক বা আপনি নমিনি হয়েছেন বলে ব্যাংকের যাবতীয়
অর্থ সবটাই আমার, এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার ভাই বা বোন এটা যদি প্রমাণ করে যে সেই বাবার বা সেই মায়েরই তারা সন্তান, তাহলে কিন্তু আপনাকে সেই টাকা সমানভাবে 50 টাকা যদি হয়, তাহলে প্রত্যেকেই সেই 4 ভাই বা 5 ভাই বা 3 ভাই বা 2 ভাই যাই থাকুক না কেন সমান অধিকার। আজকে এই পর্যন্তই। আবারও কোনো আইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসব, এবং চোখ রাখুন যেহেতু আইনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জটিলতা থাকে, সেই জটিলতা কিভাবে কাটতে পারে আমরা আইনজীবী মারফতই আপনাদের সেই সমাধান পৌঁছে দেব।